আমার প্রাণপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সুস্থ ভালো থাকা জন্য সৃষ্টিকর্তার কৃপা আমি প্রার্থনা করি যেন তোমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আশা করি তোমরা সকলে ঘরে থাকো এবং পাঠ্য বইগুলি দেখা করো এবং লেখাপড়া করো। আমি আশা করব সকল কাজের মাঝে যাতে লেখাপড়াটা বন্ধ না হয়, লেখাপড়াটা চালিয়ে যাবে। তোমাদের সাথে সরাসরি আমরা হয়তো যোগাযোগ করতে পারছি না, অনলাইনের কাজের মাধ্যমে তোমাদের যে আমি আমাদের এই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এই অনলাইন ক্লাসগুলি একটু মনোযোগ সহকারে অনুসরণ করবে, কারণ এই মহামারী থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত আমাদেরকে এভাবে চালিয়ে যেতে হবে আমাদের ক্লাসগুলো। জানি আমাদের কষ্ট এবং তোমাদেরকে আমরা মিস করি। দূর থেকে তোমাদের সেই জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা সুস্থ থাকো এবং পাঠে মনোযোগ দিও। লেখাপড়ার বিকল্প কিছু নেই। এই মহামারী চিরদিন থাকবে না, কিন্তু তোমাদেরকে উন্নতির পথে এবং উচ্চশিক্ষার জন্য লেখাপড়া চালিয়ে যেতে হবে। জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে লেখাপড়া চালিয়ে যেতে হবে। এই মহামারী একদিন শেষ হয়ে যাবে, মানুষ বেঁচে থাকবে। জীবন জীবিকার তাগিদে তাদেরকে বিভিন্ন কর্ম করতে হবে, তাই শিক্ষার বিকল্প নেই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজ অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সমন্বয় দাখিলা পাঠটা আজকে আমরা অঙ্ক করাবো। সমন্বয় দাখিলা জাবেদাটা কি জানো? অর্থাৎ কিছু কিছু জাবেদা আছে যেগুলি সমন্বয় থাকে, সেগুলি কার সাথে সমন্বয় করবে সেই সমন্বয়গুলি আমরা আজকে দেখাবো। যেমন আমরা এসএসসিতে শিখেছ আর্থিক বিবরণীতে নিচে কিছু সমন্বয় থাকে। সেই সমন্বয়গুলি যখন আমরা জাবেদা করি সেগুলিকে সমন্বয় জাবেদা বা প্রকৃত জাবেদা বলা হয়। যেমন আমরা কতগুলি সমন্বয় থাকি আর্থিক বিবরণীতে। সমাপনী মজুত পণ্য থাকে, বকেয়া বেতন থাকে, অগ্রিম থাকে, সংস্থাপন থাকে, অবচয় থাকে, অনাদায় থাকে, সুদ থাকে। সেগুলি সমন্বয়ের মাধ্যমে আমরা জাবেদা দেখাবো। সাধারণ জাবেদা সেগুলি অন্তর্ভুক্ত হয় না, এগুলি পরবর্তীতে আমরা কী করি, সমন্বয় করি। তাই এই সমন্বয় জাবেদাগুলিকে আমাদেরকে কী করতে হবে, জাবেদার মাধ্যমে দাখিলা দেখাতে হবে। এগুলিকে বলা হয় প্রকৃত জাবেদা। আজ আমরা সমন্বয় 15টা দাখিলার আমরা প্রশ্ন দেখিয়েছি, একটু অনুসরণ করবে তোমরা। দেখো, পাঠ সমন্বয় দাখিলা যাবে। 1 নম্বর, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। 2, বেতন বকেয়া রয়েছে 2,000 টাকা। 3, অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে 1200 টাকা। ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 800 টাকা। ব্যাংক ঋণ সুদ বকেয়া রয়েছে 2200 টাকা। করকবজার অপচয় ধার্য করতে হবে 1000 টাকা। অবহিত মণিহারির পরিমাণ 900 টাকা। করকবজার সংস্থাপন ব্যয় 1400 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে 1200 টাকা। কমিশন অর্জিত হয়েছে 1500 টাকা, কিন্তু এখনো আদায় হয়নি। উপভাড়া বকেয়া রয়েছে 800 টাকা। খরিদ্দারের মধ্যে বিনামূল্যের পণ্য 4000 টাকা বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। 13, 2500 টাকার মনিহারি ক্রয় যা সাধারণ খরচের মধ্যে মনিহারি ক্রয় যা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। 14, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য বিক্রয় 5000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। এগুলি আমরা এখন সমন্বয় করব। আমি প্রশ্নটা মুছবো না, প্রশ্নটা রেখে তোমাদেরকে সামান্য জাবেদার মাধ্যমে আমরা দেখাই। জাবেদার মধ্যে আগে আমাদেরকে 5টি ঘর কাটতে হবে। জাবেদার ঘর 5টি, সমন্বয় জাবেদা জাবেদার 5টি ঘরে রাখবে। সমন্বয় জাবেদা হোক আর সাধারণ জাবেদা হোক। তারিখ বা ক্রমিক, বিবরণ 3 পৃষ্ঠা, সূত্র বলা হয়, প্রতিয়ান্ত হয় না, সূত্র, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ক্রমিক বা তারিখ, ক্রমিক দাও, যেহেতু এটা তারিখ থাকে না, ক্রমিক।
বিবরণ সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আসো 1 নম্বর জাবেদাটা আমরা দেখি কিভাবে সমন্বয় করব। আসো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। আমরা সমাপনী মজুত পণ্যটা কি করি, কার সাথে সমন্বয় করি? সেটা সমন্বয় করি ক্রয় বিক্রয় হিসাবের সাথে। কারণ আমরা সমন্বয়, তো সমাপনী মজুত পণ্যটা কি? সম্পদ। সম্পদ সবসময় ডেবিট। আর কোথায় করি? ক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে। আমরা তো লিখবো সমাপনী মজুত পণ্য, যেহেতু এটা সম্পদ, সমাপনী মজুত পণ্য হিসাব আর ক্রয় বিক্রয় হিসাব, আমরা এটা ক্রয় বিক্রয় হিসাবে সমন্বয় করি। কত টাকা? 25,000 টাকা। কারণ লিখে দিবি সমাপনী মজুত পণ্য সমন্বয় করা হলো। এ হলো সমাপনী মজুত পণ্য। তাহলে কি হলো? সমাপনী মজুত পণ্য যদি আমরা সমন্বয় করি কার সাথে? ক্রয় বিক্রয় হিসাবের সাথে। তাই সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, কারণ সমাপনী এটা সম্পদের জন্য, আর ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট। মনে রাখবে এটা। 2, আমরা প্রশ্ন বুঝবো না যেহেতু একটু ছোট করে দিকে দেখাই। আসো, বেতন বকেয়া রয়েছে। বেতন বকেয়াটা আমরা বেতন বকেয়া কার সাথে সমন্বয় করি? বেতনের সাথে। বেতন সবসময় ডেবিট, যেহেতু ব্যয়, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। 2, বেতনটা খরচ, বেতন হিসাব ডেবিট, আর বকেয়া হলো দায়, বকেয়া ক্রেডিট। বেতনটা বকেয়া বেতন, বকেয়া বেতন বেতনের সাথে সমন্বয় করি। দেখবা বেতন বকেয়া বেতন সমন্বয় করা হলো। কত টাকা? 1200 টাকা। কি লিখলাম? বেতন হিসাব ডেবিট, বকেয়া, খরচের বকেয়া সবসময় ক্রেডিটে রাখবে, আর আয়ের বকেয়া ডেবিট। 3 নম্বর, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। এটা সাধারণত তোমরা সাধারণ জাবেদাও করেছো। অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অনাদায়ী পাওনা হিসাব আর দেনাদার বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটাই বলো, আমরা দেনাদার দিয়ে করি, দেনাদার সাথে। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর দেনাদার, যেহেতু দেনাদারের সাথে আমরা সম্পর্ক। কত টাকা? অনাদায়ী পাওনা ধার্য করে আমরা দেনাদার করতে সমন্বয় করি, একবার অনাদায়ী পাওনা সমন্বয় করা হলো। কারণ লিখবে। অনাদায়ী পাওনা সমন্বয় করা হলো। তাহলে অনাদায়ী পাওনাটা হলো দেনাদার সাথে সম্পর্ক। তাই অনাদায়ী পাওনা ডেবিট, কারণ এটা খরচ, দেনাদার সম্পদ কমে যায়, সম্পদ ক্রেডিট। অনাদায়ী পাওনাটা আমরা দেনাদার থেকে নিই, এই জন্য দেনাদারকে কমাই দিই। 4, ভাড়া অগ্রিম প্রদান। অগ্রিম ভাড়া, ভাড়াটা কি করি? অগ্রিম। তো অগ্রিম কি? সম্পদ, অগ্রিম ডেবিট, অগ্রিম ভাড়া আর ভাড়া হিসাব, যেহেতু অগ্রিম ডেবিট। দেখবা কত টাকা? অগ্রিম, খেয়াল রাখবা, খরচের অগ্রিম সবসময় ডেবিট, যেহেতু সম্পদ, অগ্রিম ভাড়া সমন্বয় করা হলো। অগ্রিম ভাড়া সমন্বয় করা হলো। 4 নম্বর, অগ্রিম ভাড়া, খেয়াল রাখবা, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া সমন্বয় করা হলো। অগ্রিমটা সম্পদ, এই জন্য অগ্রিম ডেবিট, আর ভাড়া হিসাব ক্রেডিট। ভাড়ার সাথে সম্পর্ক ভাড়া, বকেয়া বকেয়া খরচের সাথে সম্পর্ক, অগ্রিম অগ্রিম। ব্যাংক ঋণের সুদ বকেয়া রয়েছে। আসো এখন প্রশ্ন একটা শুনি, ব্যাংক ঋণের সুদটা কি? ব্যাংক ঋণের সুদ হলো একটা ব্যয়। তাহলে ব্যাংক ঋণের সুদ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। ব্যাংক ঋণের সুদ
খরচ সবসময় ডেবিট, ব্যাংক ঋণের সুদ একটা ব্যয়, আর বকেয়া সুদ, অনাদায়ী মানে বকেয়া। ব্যাংক ঋণের সুদ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। কত টাকা? 2200 টাকা। এবার ব্যাংক ঋণের সুদ সমন্বয় বকেয়া ব্যাংক ঋণের সুদ। সমন্বয় করা হলো। তাহলে ব্যাংক ঋণের সুদ ডেবিট, বকেয়া ব্যাংক ঋণের সুদ ক্রেডিট, বকেয়া ব্যাংক ঋণের সুদ ক্রেডিট। তারপরে আসো 6, কল কবজার অপচয় ধার্য করা হলো। এটা দুইভাবে করা যায়, প্রাচীন পদ্ধতিতে করা যায়, আধুনিক পদ্ধতিতে করবা। অপচয় পঞ্জীবিত অপচয় অথবা অপচয় কল কবজা। অপচয় হিসাব পঞ্জীবিত অপচয় নতুন। অথবা অপচয় আসবাবপত্র কল কবজা লেখা যায়। একবার অপচয় হিসাব সমন্বয় করা হলো। কত টাকা? 1000 টাকা। অপচয় হিসাব পঞ্জীবিত করা হলো। তো অপচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট। অপচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অপচয় হিসাব ক্রেডিট। মনে রাখবে এটা অপচয় টাকা বা অপচয় হিসাব ডেবিট, কল কবজা হিসাব ক্রেডিটও দিতে পারো। সম্পত্তিটাকে কমাই দিচ্ছে যেন সম্পত্তি। অবৈধ মনিহারির পরিমাণ। তাহলে অবৈধ মনিহারিটা কি? কার সাথে করবো? মনিহারির সাথে সমন্বয় করবো। কি লিখবো? অবৈধ মনিহারি ডেবিট, কারণ যেহেতু এটা ব্যয় সম্পদ হিসাব। অবৈধ মনিহারিটা আমাদের একটা সম্পদ, এই জন্য ডেবিট। মনিহারি হিসাব ক্রেডিট, কারণ মনিহারি কি কমে দেয়। কত টাকা? মনিহারির খরচটা কমে গেল, মানে সম্পদ হিসাবে রয়ে গেল আমার কিছু মাল, খরচটা কমে গেল। তাহলে অবৈধ মনিহারি সমন্বয় করা হলো। সমন্বয় করা হলো। তারপরে আসো 8, কল কবজা সংস্থাপন ব্যয় 1400 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত। কার ভিতরে? সংস্থাপন ব্যয়টা। সংস্থাপন ব্যয়টা কি বলবো? এটাকে কি হিসাব বলা? সংস্থাপন ধর বলি না আমরা, দেখি আমরা লিখবো যন্ত্রপাতি হিসাব, কল কবজা হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট, কারণ মজুরিটা কমে যাবে। কল কবজা সংস্থাপন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট, মজুরি কমে যাবে। কত টাকা? অর্থাৎ মজুরির মধ্যে মজুরিটা ক্রেডিট করে দেবে, যার ভিতরে অন্তর্ভুক্ত সে উল্টে যাবে, সে কমে যাবে, এই জন্য মজুরি ক্রেডিট। এবার কল কবজা সংস্থাপন ব্যয় মজুরির সাথে সমন্বয় করা হলো। মজুরির সাথে সমন্বয় করা হলো। কল কবজা সংস্থাপন ব্যয় মজুরির সাথে সমন্বয় করা হলো। 9, বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে। এই কথাটা একটু মনে রাখবেন। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে। আচ্ছা, বিনিয়োগ সুদটা কি? বিনিয়োগের সুদটা কি? আয়। আয় মানে ক্রেডিট। তো বিনিয়োগের সুদ ক্রেডিট, বকেয়া বিনিয়োগ সুদ ডেবিট, আয়ের বকেয়া ডেবিট। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ, সুদ হিসাব ডেবিট, আর বিনিয়োগ সুদ, বিনিয়োগ সুদটা হলো ক্রেডিট। ডেবিট ক্রেডিট লেখা দরকার নেই, এভাবে লিখলে আমাদের চলে। ডেবিট ক্রেডিট লেখা লাগে না, যেহেতু এটা সমন্বয় করবো আমরা। কত টাকা? 1200 টাকা। ডেবিট ক্রেডিট লেখা লাগবে না, দেখবা বিনিয়োগ সুদ বকেয়া বিনিয়োগ সুদ সমন্বয় করা হলো। আয়ের বকেয়া ডেবিট। দশ, কমিশন অর্জিত হয়েছে 1500 টাকা, কিন্তু এখনো আদায় হয়নি। অর্থাৎ কমিশন, আয়ের কমিশন অর্জিত হয়েছে, এখনো আদায় করতে পারিনি আমরা। তাহলে অর্জিত হয়েছে কিন্তু, তাহলে অর্জিত কমিশন আর কমিশন, যেহেতু এটা আয়, অর্জিত কমিশন আর কমিশন। এবার অর্জিত কমিশন আর কমিশন, অর্জিত কমিশন আর কমিশন।
আর কমিশন হিসাব, অর্জিত কমিশন আর কমিশন, অর্জিত কমিশন আর কমিশন। কমিশন সমন্বয় করা হলো। বললাম কমিশনের সাথে কমিশনটা বাড়বে, কারণ অর্জিত কমিশন এখনো আদায় করি না, হয়নি, অত বকেয়া রয়ে গেছে। উপভাড়া বকেয়া রয়েছে, উপভাড়াটা কি? আয়। তো আয়ের পক্ষে ডেবিট, বকেয়া উপভাড়া আর উপভাড়া, বকেয়া উপভাড়া আর উপভাড়া 11। অর্জিত কমিশন, কমিশন হিসাব লিখবা, অর্জিত কমিশন সমন্বয় করা হলো। এবার আমরা একটু মুছি, যেহেতু নিচে জায়গা প্রশ্নটি একটু জায়গাটা বড় হলো, এই জায়গাটা একটু মুছে দিই। আসো, সংস্থাপন পর্যন্ত আমাদের কাজ জীবনে সুদ পর্যন্ত শেষ হয়েছে, অর্জিত কমিশন শেষ। এখন আসো বকেয়া উপভাড়া, বড় করে জায়গাটা নিয়ে নিই আমরা। সূত্র ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আসো, উপভাড়া বকেয়া রয়েছে। উপভাড়াটা কি? উপভাড়াটা হলো আয়, বকেয়া উপভাড়া মানে আয় সবসময় ক্রেডিট আর উপভাড়া হিসাব ক্রেডিট। আটশো, দেখবা বকেয়া উপভাড়া সমন্বয় করা হলো। আয়ের বকেয়া ডেবিট। খরিদ্দারের মধ্যে বিনামূল্যে পণ্য এত টাকা বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। কি মূল্যে? পণ্য বিতরণ করেছে, তাহলে কি? বিনামূল্য মানে কি? বিজ্ঞাপন, বিজ্ঞাপন হিসাব। পণ্য বিতরণটা একটা বিজ্ঞাপন হিসাব। আর কি বিতরণ করেছি? পণ্য মানে ক্রয় হিসাব, ক্রয় কমে গেল, ক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব আর ক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব ক্রয় হিসাব। পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন আর পণ্য ক্রয়, 4000 টাকা রেখে দিবে। বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয় করা হলো। পণ্য বিতরণ সমন্বয় করলাম। তারপরে এটি কি? 25,000 টাকা মণিহারি ক্রয় যা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, কার ভিতরে? মণিহারি খরচটা কার ভিতরে অন্তর্ভুক্ত? সাধারণ খরচের মধ্যে। সাধারণ খরচটাকে আমরা ক্রেডিট করে দিলে, তাহলে মণিহারি হিসাব দাও, সব ডেবিট, সাধারণ খরচ তার ভিতরে অন্তর্ভুক্ত, সে ক্রেডিট হয়ে যাবে। কত টাকা? 2500 টাকা। খরচে অন্তর্ভুক্ত, তারপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন যা হিসাবভুক্ত হয়নি। মালিক যদি পণ্য উত্তোলন করে সেটা কি হিসাব বলে? বলো, মালিক যদি পণ্য উত্তোলন করে সেটাকে বলে উত্তোলন হিসাব। আর কি উঠালো? পণ্য। পণ্য মানে কি? ক্রয়, 500 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন সমন্বয় করা হলো। পণ্য উত্তোলন সমন্বয় করা হলো। ধারে পণ্য বিক্রয় যা হিসাবভুক্ত হয়। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়টা কি? বিক্রয়, বিক্রয়টা আয়, তাহলে বিক্রয় হলো কে? দেনাদার পণ্য। ধারে বিক্রয় মানে দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব, দেবী বলা, দেনাদার আর বিক্রয় খেয়াল রাখবে। দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটা ধারে বিক্রয় সমন্বয় করা হলো।
ধারে বিক্রয় সমন্বয় করা হলো, ধারে বিক্রয় সমন্বয় করা হলো। এ হলো আমাদের সমন্বয়। অর্থাৎ কার সাথে তুমি সমন্বয় করবা সেটাকে তুমি ঠিক করবা। বকেয়া বেতন, যেমন বেতনের সাথে সমন্বয় করবে, বেতনটা ডেবিট, বকেয়া ক্রেডিট। ভাড়া অগ্রিম, অগ্রিম সম্পদ, অগ্রিম ডেবিট, ভাড়া ক্রেডিট। মনিহারি সাধারণ খরচ অন্তর্ভুক্ত, মনিহারি হিসাব সাধারণ খরচ হিসাব অন্তর্ভুক্ত, সাধারণ খরচ হিসাব। সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অন্তর্ভুক্ত, সংস্থাপন ব্যয় হিসাব মজুরি। সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়ন করা হলো, সম্পূর্ণ মজুত পণ্য এটা সমন্বয় করে না হিসাবে দেখায়, ক্রয় বিক্রয় হিসাব, ক্রয় বিক্রয় হিসাবে আমরা দেখাই। এইভাবে আমরা যে সমন্বয় জাবেদাগুলি আমরা সমন্বয় করি, এভাবে সমন্বয় করা হয়। যে জাবেদাকে যার সাথে যা করা হয় সম্পর্ক আমরা করি, সে যখন আমরা যে হিসাবটাকে সমন্বয় করে যে হিসাবটার সাথে যোগ হবে সেটা হবে ডেবিট, আর যে হিসাবটা বিয়োগ হবে সেটা হবে ক্রেডিট। অর্থাৎ বাড়লে খরচেরটা যখন হয় তখন খরচ হিসাবগুলি ডেবিট, তার বকে হবে ক্রেডিট। আর অগ্রিমের সময় অগ্রিমের ডেবিট, খরচ হবে ক্রেডিট। সুদের বেলা ডেবিটের সুদ ডেবিট থাকবে, ক্রেডিটের সুদ ক্রেডিট থাকবে, বকেয়া হলে বকেয়াটা সেটা তার সাথে অল্টারনেটিভ হয়ে আসবে। এভাবে সমন্বয় জাবেদাগুলি আমাদের করতে হয়। সমন্বয় মানে তুমি কার সাথে যোগ বিয়োগ করো, বেতন বকেয়া, যেমন বেতনটা আমরা বকেয়া বকেয়া বেতনটা বেতনের সাথে অন্তর্ভুক্ত আমরা করি, তাহলে আমরা বলবো বেতন হিসাব বকেয়া বেতন। যেমন বিমা সালামি অগ্রিম, তাহলে কী করি, বিমা সালামি থেকে আমরা অগ্রিমটা বাদ দিয়ে দিই, তাহলে বিমা সালামিটা ক্রেডিট হয়ে যাবে, অগ্রিমটা হবে ডেবিট। এটা হলো আমাদের সমন্বয়। এভাবে সমন্বয় জাবেদাগুলি তোমাকে করতে হবে, এবং এই সমন্বয় জাবেদাগুলি পারলে তুমি কার্যপত্র এবং আর্থিক বিবরণী করতে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য সমন্বয় জাবেদাগুলি একটু করা উচিত তোমাদের। সমন্বয় জাবেদাগুলি আমাদের করলে আমরা আর্থিক বিবরণী এবং কার্যপত্র সম্বন্ধে অনেক সুবিধা করতে পারবো। পরবর্তী অধ্যায় আছে আমাদের, সেগুলি সুবিধা হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাসায় তোমরা একটু বই ফলো করবে, উদাহরণে অনেক অঙ্ক আছে, সেগুলি তোমরা বাসায় বসে বসে করবে। না বুঝলে আমরা চেষ্টা করব আবার তোমাদের ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।